নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সেরা 10। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, প্রায় 5 ঘন্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 5 ঘন্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন তিনি বলছেন যে সমস্ত রকম নথি জমা দিয়েছি। আরো একজন কেউ আসো, আরেকজন আরে পিছু না, খেলবেন না, খেলবেন না, বাইকটা দিয়ে দেবে। যে বিষয়টা এই রেশন বন্টন দুর্নীতির মামলা আপনাকে তলব করা হলো, আর কি হয়েছিল? আমাকে কোনো মামলায় তলব করা হয়নি। রেশন আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কোঅপারেশনের ব্যাপারে। আমি প্রোভাইড করে দিয়েছি। দে আর হ্যাপি উইথ মাই কোঅপারেশন। এটাই হচ্ছে ব্যাপার। এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই। একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল, আমি সেটা দিয়ে দিয়েছি। আমার অ্যাকাউন্টেন্টও দিয়ে দিয়েছি, আমরা ওনাদের বুঝিয়ে দিয়েছি এবং দে আর ভেরি হ্যাপি উইথ মাই কোঅপারেশন। ওনারাও কোঅপারেট করেছেন, আমিও কোঅপারেট করেছি। এর থেকে বেশি কিছু আমি এখন বলতে পারবো না। এরপরে যখন কিছু হবে আমি বলবো। এখন ডিপার্টমেন্ট আর এটা আমাদের ব্যাপার। এখানে কোনো বাইরে আমরা কথা বলতে পারবো না, প্লিজ। দুপুর 1টা নাগাদ ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি আজ সিজিও কমপ্লেক্সে ঢোকেন এবং প্রায় 5 ঘন্টা পর তিনি বেরোন এবং এমনটাই দেখা গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, ঋতুপর্ণা সেনগুপ্ত বেরোনোর পর তিনি ঠিক কি বলেছেন? স্পষ্ট করি যে ঋতুপর্ণা সেনগুপ্তর যে অ্যাকাউন্টে যে টাকা পেয়েছিলেন তদন্তকারী অফিসাররা যখন যে রেশন দুর্নীতি বন্টন মামলা যখন তদন্ত করে, সেই সময় কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তর অ্যাকাউন্টে একটা মোটা টাকা কিন্তু ঢোকে। সেই অ্যাকাউন্ট লিড কিন্তু তারা পায়। যদিও ঋতুপর্ণা সেনগুপ্ত এবং তার আইনজীবীর মাধ্যমে যেটা স্পষ্ট এখনো পর্যন্ত হয়নি যে কোন অ্যাকাউন্টে তিনি টাকাটা নিয়েছিলেন, কিন্তু যেটা লাইয়ার সবচেয়ে শেষে জানিয়েছেন যে সেই টাকা কিন্তু ইতিমধ্যেই ফেরত দেওয়া হয়ে গিয়েছিল। আজকে তদন্তকারী অফিসাররা মূলত ঋতুপর্ণা সেনগুপ্তের সাক্ষী হিসেবে ডেকেছিলেন এবং সাক্ষী হিসেবে প্রথমবার যখন তাকে ডাকা হয়েছিল সেই সময় তিনি ইউএসএ তে ছিলেন, ভারতের বাইরে ছিলেন। সেকেন্ড নোটিশ পাওয়ার পর আজকে 19 তারিখে তাকে আসতে বলেছিল ইডির অফিসে। তিনি আসেন বেলা 1টার সময় ডট। আমরা দেখলাম সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে তার আইনজীবী এবং অ্যাকাউন্টেন্টকে নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত আসেন এবং প্রায় তার কয়েক মিনিট, আধ ঘন্টা 40 মিনিট পর থেকে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা শুরু হয় এবং সেখানেতে তিনি যে টাকা নিয়েছিলেন সেই টাকার পাই টু পাই হিসেব বুঝিয়ে দিয়েছেন তদন্তকারী অফিসারদের এবং তার যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট কিন্তু রেকর্ড করা হয়েছে, অর্থাৎ তার বয়ান রেকর্ড করা হয়েছে এবং তার বয়ান রেকর্ড করার পর প্রায় এই প্রসেসটা চলে প্রায় 5 ঘন্টা মতো এবং কিছুক্ষণ আগে তিনি বেরিয়ে যান সিজিও কমপ্লেক্স থেকে এবং বেরোবার সময় তিনি সাংবাদিকদের বলেন যে
কি বিষয়ে তিনি টাকা নিয়েছিলেন সেটা বলছি না, কিন্তু আমি টোটাল হিসেব তদন্তকারী অফিসারদের হিসেব দিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি এবং তারা স্যাটিসফাইড তার বয়ানেতে। এবং আর তাকে ডাকা হয়েছে কিনা সেই বিষয়টা জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে আপাতত তাকে কোনো আর ডাকা হয়নি। যদিও তার আইনজীবী যেটা জানান যে এই যে রেশন দুর্নীতি মামলায় যে বারবার বলা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেই বিষয়টাই নয়, কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তর অ্যাকাউন্টে একটা টাকা পাওয়া গেছিল সেই বিষয়তে জানার জন্য কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা তাকে ডেকেছিলেন। তিনি কোঅপারেট করেছেন। ভবিষ্যতে যদি তাকে ডাকা হয় তিনি আবারও কোঅপারেট করবেন এমনটাই কিন্তু জানানো হয়েছে। কিন্তু ইডি সূত্র মারফত যেটা সর্বশেষ আমরা যেটা জানতে পারছি যে তারা তার যে বয়ান সেই বয়ান খতিয়ে দেখে আগামী দিনে তারা সিদ্ধান্ত নেবেন যে আবার ঋতুপর্ণা সেনগুপ্তকে আসতে হবে কি আসতে হবে না। একদমই, অনেক ধন্যবাদ দেবপম তোমাকে। আর এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ঋতুপর্ণা সেনগুপ্তর আইনজীবী তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এটা কি মানে জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো টাকা? জ্যোতিপ্রিয় মল্লিকের এখানে হয়নি, সমনটাও হয়েছিল তাতে কোনো জ্যোতিপ্রিয় মল্লিকের নাম ছিল। কার থেকে টাকাটা এসেছিল? বাকিবুর রহমানের যে মানে যেহেতু রেশন বন্টন দুর্নীতির অভিযোগ আসছে তো কার সম্বন্ধে জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো যোগাযোগ নেই। তাহলে রেশন বন্টন দুর্নীতি না বাকিবুর রহমানের এটা কি না আর ডাকা হয়েছে? আর ডাকা হয়নি। আর ডাকা হয়েছে বা আর কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে? না, আর কিছু চাওয়া কিছু ওনারা কোঅপারেট করেছেন। আর ঋতুদি সবাইকে দিয়েছেন টাকা ফেরত দিয়ে দিয়েছে। পুরো টাকাটাই ফেরত দেওয়া হয়ে গেছে। টাকাটা ওটা আগেই ফেরত দেওয়া হয়ে গেছিল। ওকে, আপনার পুরো নামটা ঠিক আছে? ওরা বলে দেবে। বিপ্লব গোস্বামী সরে যাও না। এফআইআর সম্পর্কে কিছুই জানেন না, বিস্ফোরক মন্তব্য আহত রেলযাত্রী চৈতালি মজুমদারের। তাঁর অভিযোগের ভিত্তিতে মালগাড়ির চালক যার মৃত্যু হয়েছে অমিত কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। সদ্য সই করেন সেই অভিযোগ রেলযাত্রীর। রেল পুলিশের এফআইআর ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। বাক্সের মতন দুমড়ানো মুচড়ানো বগি, ইঞ্জিনের ওপরে উঠে কামড়া, কিন্তু কার ভুলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই মর্মান্তিক দুর্ঘটনা? কিভাবে একই লাইনে দুটি ট্রেন? তদন্ত শুরু করেছে রেলওয়ে সুরক্ষা কমিশনার। রেল পুলিশ থেকেও এফআইআর করা হয়েছে, আর এই এফআইআর ঘিরেই তোলপাড়। এফআইআরে একতরফাভাবে মালগাড়ির চালকের দিকে উঠেছে আঙুল। রাঙাপানিতে রেল দুর্ঘটনায় দায়ের হয়েছে অভিযোগ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এক মহিলা যাত্রীর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের। কে এই মহিলা? মালগাড়ির মৃত চালকের বিরুদ্ধে এফআইআর। দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী ছিলেন চৈতালি মজুমদার। শিলিগুড়ির লেকটাউনের বাসিন্দা চৈতালি মজুমদার। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের S6 কোচের 13 নম্বর আসনে ছিলেন চৈতালি। চৈতালি মজুমদারের অভিযোগের ভিত্তিতে এফআইআর, দাবি রেল পুলিশের। চৈতালি মজুমদার অবশ্য এই এফআইআর এর দায় নিতে নারাজ, বরং রেল পুলিশের বিরুদ্ধেই তাঁর চাঞ্চল্যকর অভিযোগ। চৈতালির দাবি, দুর্ঘটনায় পায়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আহত অবস্থায় রেল পুলিশ দফায় দফায় তাঁর কাছে আসে। চৈতালির নাম, পরিচয়, ট্রেনের অভিজ্ঞতার কথা জানতে চায়। সাদা পাতায় সই করিয়ে নেওয়ার অভিযোগ। তার মৌখিক বয়ানের ভিডিওগ্রাফি করা হয়। দুর্ঘটনার সময় ট্রেনেই ছিলেন চৈতালি, তাই কোন ট্রেন কত গতিতে এসে ধাক্কা বেড়েছে তা একেবারেই জানা সম্ভব না, দাবি চৈতালি মজুমদারের। তার চাঞ্চল্যকর অভিযোগের পরেই উঠেছে একাধিক প্রশ্ন। স্বয়ংক্রিয় সিগন্যালে ত্রুটি ছিল, ইতিমধ্যেই তা স্বীকার করেছে রেল। তাহলে কিসের এত রাগঢাক? মালগাড়ি চালকের ঘাড়ে দোষ ঠেলতেই কি এফআইআর? কোন পথে এগোচ্ছে তদন্ত? দুর্ঘটনার তদন্তে নেমেছে সিট। কলকাতা টিভি। কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনাকে কেন্দ্র করে যখন তোলপাড় রাজ্য, সেই সময় পুরনো স্মৃতি মনে করিয়ে দিলেন সোনারপুরের করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত দুই যুবকের পরিবার। এখনো পর্যন্ত ছেলেদের খোঁজ না পেয়ে অপেক্ষায় দুই পরিবার। দেখুন। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি এখনো দগদগে। সোনারপুরে দুটি পরিবার এখনো খুঁজে চলেছেন তাদের স্বজনকে। 2023 সালের 2রা জুন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি সোনারপুরের দুই যুবকের। দীপঙ্কর মণ্ডল ও অক্ষয় মিস্ত্রি দুই বন্ধু কাজের খোঁজে সোনারপুর থেকে পাড়ি দিয়েছিল। অক্ষয়ের বাড়ি সোনারপুরে, অন্যদিকে দীপঙ্কর সোনারপুরে মামা বাড়িতে থাকতো। পাশাপাশি এলাকায় থাকার সুবাদে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।
ট্রেনে ওঠার পর দুজনের সঙ্গেই তাদের পরিবারের শেষ কথা হয়েছিল। সন্ধ্যের দিকে দুর্ঘটনার খবর পেয়ে দুই পরিবারের লোকেরাই বারবার ফোন করলেও সেই ফোন কেউ রিসিভ করেনি। পরিবারের দাবি পরের দিন সকাল পর্যন্ত ফোন রিং হয়। দুই পরিবারের লোকেরাই ঘটনার পরে রাতেই দৌড়ে গিয়েছিল ঘটনাস্থলে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তারা। ঘটনার পর পাশে থাকার বার্তা দিয়ে রাজনৈতিক নেতারা এলেও পরে আর কারোর হদিশ পাওয়া যায়নি বলে অভিযোগ পরিবারের। এখনো দুই পরিবারই ছেলের অপেক্ষায়। সোনারপুর থেকে সুখদেব দে, কলকাতা টিভি। বিধ্বংসী আগুনে ভস্মীভূত আলিপুরদুয়ারের হলং বনবাংলা ধুলিস্বাদ এত বছরের ইতিহাস। শর্ট সার্কিট থেকে আগুন, প্রাথমিক অনুমান বন দপ্তরের। সত্যি কি শর্ট সার্কিট থেকে আগুন, নাকি অগ্নিকাণ্ডের নেপথ্যে আরও কোনো কারণ রয়েছে? খতিয়ে দেখছে তদন্ত কমিটি। দাউ দাউ করে জ্বলছে ঐতিহ্যবাহী ডুয়ার্সের হলং বাংলো। আগুনের লেলিহানের শিখার দিকে তাকানো দায়। বাংলোর সামনে মানুষের ছুটোছুটি। আগুন নেভাতে তখন প্রাণপাত করছেন এলাকাবাসীরা। সাধারণ মানুষ থেকে পুলিশ, দমকল চেষ্টার খামতি ছিল না কোথাও। তারপরেও শেষ রক্ষা হলো না। চোখের সামনে পুড়ে খাক হয়ে গেল ঐতিহ্যবাহী হলং বাংলো। 16 জুন থেকেই পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ডুয়ার্সের সমস্ত জঙ্গল। তাই পর্যটকের চাপ নেই। হলং বাংলোও ছিল পর্যটক শূন্য। তাই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হতাহতের খবর নেই। বন দপ্তরের আধিকারিকদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে। বুধবার তদন্তের কাজে ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ বন্যপ্রাণ শাখার মুখ্য বনপাল ভাস্কর জেভি। সঙ্গে ছিলেন ডিএফও পারভিন কাশওয়ান। জলদাপাড়া জাতীয় উদ্যানের অন্যতম আকর্ষণ এই হলং বাংলো, যা নির্মিত হয় 1967 সালে। তারকা থেকে শুরু করে আমজনতা এই বাংলোয় এক রাত কাটাতে মুখিয়ে থাকতেন সকলে। কিন্তু একদিনের অগ্নিকাণ্ডে সব শেষ। গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি চলছে ডুয়ার্সে। এরই মাঝে বাংলোয় অগ্নিকাণ্ড একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। সত্যিই কি শর্ট সার্কিট, নাকি নেপথ্যে কোনো চক্রান্ত? বৃষ্টির মধ্যেও কিভাবে অগ্নিকাণ্ড? দানা বাঁধছে রহস্য। ইতিমধ্যেই বীরবাহা হাঁসদার নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের নেপথ্যে কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। কলকাতা টিভি। পরবর্তী খবরে যাব, তবে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ঘাটালের দিকে নজর রাখবো, কারণ আপনারা জানেন যে ঘাটালের এই লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব জয়লাভ করেছে এবং তারপরেই এই জয়ের পরেই বিজয় মিছিল বেরোয় তৃণমূলের। এবং এই মিছিল ঘিরে যে অভিযোগ উঠছে যে সিপিএম কর্মীদের ওপর মারধর করা হয়েছে, মারধর করার পরে বাম যে পার্টি অফিস রয়েছে তাও ভাঙা হয় বলে অভিযোগ। আপনাদের জানিয়ে রাখি, তৃণমূল কংগ্রেসের সেই বিজয় মিছিল চলছিল, আর এই বিজয় মিছিলের অভিযোগ উঠছে যে সিপিএম কর্মীদের মারধর করা হয়েছে এবং এই অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের ওপর। ঘাটালের এই ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন। মধুসূদন, ঠিক কি ঘটনা ঘটেছে, কি জানতে পারছো? আবারও যোগাযোগ করার চেষ্টা করবো মধুসূদনের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, ঠিক কি ঘটনা ঘটেছে, কি জানতে পারছো? দেখো সুদীপ্ত, ঘাটালের সোলাগেড়িয়া এলাকায় আজ যখন তৃণমূলের একটি বিজয় মিছিল চলছিল, সেই বিজয় মিছিল চলাকালীন সিপিআইএম এর যে শাখা কার্যালয় ও সিপিআইএম কর্মী সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছে সিপিআইএম এর নেতৃত্বরা। পাশাপাশি সেখানকার যে সমস্ত কর্মীরা তারাও আহত হয়েছে। সিপিআইএম এর 5 জন আহত হয়েছে। পাশাপাশি অপরদিকে তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু 5 জন আহত হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তবে কি বিষয়ে এই হামলা তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যদিও ঘটনার
তদন্ত শুরু করেছে এলাকার পুলিশ। বা পাশাপাশি দেখো হঠাৎ করে এই যে আক্রমণ, কি বিষয়ে এই আক্রমণ করা হলো তাদের উপর, পাশাপাশি ওই শাখা কার্যালয়ের উপর, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আর কিছুক্ষণ বাদেই হয়তো তৃণমূলের পক্ষ থেকে প্রতিক্রিয়া মেলবে, সেই প্রতিক্রিয়া মেলার পাশাপাশি কিন্তু পুরো ঘটনা পরিষ্কার হবে। অনেক ধন্যবাদ মধুসূদন তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। রাজভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্তদের নিয়ে অবস্থানের দাবি। 13 জুন পুলিশের কাছে আবেদন খারিজ করে পুলিশ। বুধবার আদালতে প্রশ্নের মুখে পড়ে পিছল ধর্নার শুনানি। যতকাণ্ড রাজভবনের সামনে, অভিষেকের ধর্নার পর ধর্নার দাবিতে অনড় শুভেন্দু। ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া বিজেপির একাধিক কর্মী আক্রান্তদের সঙ্গে নিয়ে রাজভবন অভিযান করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ নিয়ে জলগড়ায় আদালতে কোর্টের অনুমতি নিয়ে রাজ্যপালের সম্মতিতে শেষ পর্যন্ত 16 জুন রাজভবন অভিযান করেন বিরোধী দলনেতা। শতাধিক আক্রান্তকে নিয়ে সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন তিনি। ওই দিনই রাজভবনের বাইরে দাঁড়িয়ে ধর্নার হুঁশিয়ারি দেয় শুভেন্দু। রাজভবনের বাইরে ধর্নার দাবিতে আদালতে মামলা করেন শুভেন্দু। 144 ধারার কারণে শুভেন্দুর আর্জি খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা। বুধবার আদালতের বক্তব্য, বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, শাসক দল ধর্নায় বসেছে বলেই কি রাজভবনের বাইরে ধর্নায় বসতে হবে? অন্য কোনো জায়গায় ধর্না করা যাবে না? অক্টোবর 2023 144 ধারা অমান্য করে রাজভবনের সামনে ধর্নায় বসে তৃণমূল। ওই ধর্নাকারীদের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ করেছে? ধর্নায় অনুমতি চেয়ে আদালতে চলতে থাকে সওয়াল জবাব। শুভেন্দুর আইনজীবীর সওয়াল, শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চাইছে বিজেপি। যদি 144 ধারার কারণে আবেদন বাতিল হয় তাহলে তৃণমূলকে কেন অনুমতি দেওয়া হয়েছিল? আদালতের পর্যবেক্ষণ, একজনকে যদি অন্যায়ভাবে কিছু দেওয়া হয় তার মানে এই নয় যে অন্য কোনো ব্যক্তিরও তার ওপর অধিকার জন্মায়। অবস্থান বিক্ষোভ করার অধিকার সকলের আছে, কিন্তু ওখানেই কেন করতে হবে? শুভেন্দুর আইনজীবীর সওয়াল। আদালত বললে যে কোনো শনিবার রবিবারও ধর্নায় বসতে রাজি বিজেপি। আদালত যদি 1 ঘন্টা সময় বেঁধে দেয় সেই সময় ধর্নায় বসতে রাজি বিজেপি। 144 ধারা অমান্য করে 5 দিন অবস্থান বিক্ষোভ তৃণমূলের। কি পদক্ষেপ নিয়েছে সরকার? 21 জুন অর্থাৎ 48 ঘন্টার মধ্যে রাজ্যের কাছে জবাব তলব আদালতের। আগামী 21 জুন পরবর্তী শুনানি। ওই দিন বিকল্প জায়গা নিয়ে নিজেদের অবস্থান জানাবেন শুভেন্দু অধিকারী। কলকাতা টিভি। প্রতি বছর হজ করতে মক্কায় ভিড় জমান বহু তীর্থযাত্রী। এই হজ করতে গিয়ে মৃত্যু হয়েছে প্রায় 550 জন তীর্থযাত্রীর, যাদের মধ্যে 323 জনই মিশরীয়। তৎপর সৌদি আরবের প্রশাসন। প্রতি বছরই মক্কায় ভিড় করেন বহু তীর্থযাত্রী। ইসলাম ধর্মে এই হজ যাত্রা তাদের কাছে অন্যতম তীর্থযাত্রা। একদিকে তীর্থযাত্রীদের ভিড়, অন্যদিকে মক্কায় প্রচণ্ড দাবদাহ। প্রায় 51 ডিগ্রি পেরিয়ে গিয়েছে তাপমাত্রা। এই অবস্থায় হজ করতে গিয়ে প্রায় 550 জনের মৃত্যু হয়েছে বলেই খবর। তাদের মধ্যে কমপক্ষে 323 জন মিশরীয়। মৃত্যুর কারণ মূলত প্রচণ্ড দাবদাহ বলেই মনে করছে প্রশাসন। পাশাপাশি প্রচণ্ড গরম আর বিপুল মানুষের সমাগমে মৃত্যু হয়েছে একাধিক জনের। সূত্রের খবর, মৃত এই 550 জনের মধ্যে বেশিরভাগই মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, ইরান এবং সেনেগালের বাসিন্দা। সৌদি আরবের পক্ষ থেকে তীর্থযাত্রীদের জন্য জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। সৌদি কর্মকর্তারা তীর্থযাত্রীদের ছাতা ব্যবহার করতে বলছেন, পাশাপাশি প্রচুর জল খেতে নির্দেশ দেওয়া হয়েছে। মৃত্যুর ঘটনার পর তৎপর প্রশাসন। কলকাতা টিভি। সেরা দশ আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।